গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য জিকেজিএস এর উপর থেকে আজ 25 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর উপর থেকে 24টা ক্লাস কভার করে নিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্ক প্রোভাইড করা আছে। এর পাশাপাশি তোমাদের পিএসসি ফুড এসআই এবং ক্লার্কশিপ স্পেশাল যে ম্যাথের ক্লাসটা চলছে, তার লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো না করে থাকো, সেই লিঙ্কের উপর ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর করে নিতে পারবে। প্রত্যেককে ক্লাসের শুরুতে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের ক্লাসটা বেনিফিট হবে। চলে আসো আজকের 25 নাম্বার ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম এশিয়ান গেমস ড্যাশ সালে ড্যাশতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়। তো ফার্স্ট এশিয়ান গেমস হয়েছিল আমাদের ইন্ডিয়াতে। সেটা হয়েছিল কবে? সেটা হয়েছিল 1951 সালে ইন্ডিয়ার নিউ দিল্লিতে ফার্স্ট এশিয়ান গেমসের সূচনা হয়। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় যে লাস্ট যে এশিয়ান গেমস সেটা কত সালে হয়েছিল, তো লাস্ট এশিয়ান গেমস হয়েছিল 2022 সালে। এবং 2022 সালে এই এশিয়ান গেমসটার আয়োজন কোথায় হয়? আয়োজন হয়েছিল চীনে। চীনের কোথায়? চীনের হাংজাও। চীনের হাংজাওতে চীনের হাংজাওতে শেষ এশিয়ান গেমসের আয়োজন হয়। এর পরবর্তী এশিয়ান গেমস কত বছর পরে হবে? 4 বছর পর, অর্থাৎ 2026 সালে হবে। এবং 2026 সালে পরবর্তী এশিয়ান গেমসের আয়োজন কে করবে? হোস্ট কান্ট্রি কে হবে? তো হোস্ট কান্ট্রি হবে জাপান। জাপানের কোথায় আয়োজন হবে? জাপানের নাগোয়াতে। জাপানের নাগোয়াতে আয়োজন হবে এর পরবর্তী এশিয়ান গেমস। এশিয়ান গেমস থেকে আরো কিছু ফ্যাক্ট এখান থেকে মুখেই বলে দিচ্ছি, যে ভারত প্রথমবারের জন্য যে এশিয়ান গেমসে ফুটবলের ওপর স্বর্ণ পদক জয়লাভ করেছিল, সেটা এই ফার্স্ট এশিয়ান গেমস, অর্থাৎ 1951 সালে নিউ দিল্লিতে হওয়া এশিয়ান গেমসে। এছাড়া 1970 সালে ব্যাংককের যে এশিয়ান গেমস, সেই ব্যাংকক এশিয়ান গেমসে 400 মিটার দৌড়ে কামালজিৎ সিং সান্ধু, নাম কি বললাম? কামালজিৎ কামালজিৎ সিং সান্ধু। এই কামালজিৎ সিং সান্ধু 400 মিটার দৌড়ে এশিয়ান গেমসে এককভাবে, অর্থাৎ একা সিঙ্গেল পার্সন হিসাবে তিনি কিন্তু স্বর্ণ পদক বিজয়ী হয়েছিলেন। চলে আসো পরবর্তী কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর 62 বছর বয়সে মঞ্চে আবির্ভূত হন নাটকটি নিয়ে। কোন নাটকের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 62 বছর বয়সে তিনি মঞ্চে আবির্ভূত হয়েছিলেন? তো নাটকের নাম হলো বিসর্জন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কিছু স্ট্যাটিক ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো, যেগুলো এক্সামে কোশ্চেন দেয়, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে। জন্মস্থান কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান হলো কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। কলকাতার কোথায়? জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। জোড়াসাঁকো কোথায়? কলকাতা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। এছাড়া এখান থেকে কোশ্চেন দেয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ফেমাস বুকস এর নাম তুলে দেবে, যে এই বইটা কে লিখেছেন। যেমন সব থেকে ফেমাস কাব্যগ্রন্থ সেটা কি? সেটা হলো গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইনি 1913 সালে কি পুরস্কার পান? নোবেল পুরস্কার পান, যেটা হলো ভারতের প্রথম নোবেল পুরস্কার, অর্থাৎ ভারতীয় হিসেবে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? 1913 সালে গীতাঞ্জলি গ্রন্থের জন্য। এবং অবভিয়াসলি গীতাঞ্জলি বলতে সাহিত্যের উপরে ফার্স্ট নোবেল পেয়েছিলেন। এছাড়া এনার লেখা আদার্স অন্যান্য যে ফেমাস বইগুলো এক্সামে দেয়, একটা হলো কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা, শেষের কবিতা, শেষের কবিতা, সোনার তরী। এই কাবুলিওয়ালা যে কোশ্চেনটা, এটা কিন্তু অনেকবার দিয়েছিল, যে কাবুলিওয়ালা কার লেখা। কাবুলিওয়ালা, শেষের কবিতা, সোনার তরী, গীত বিতান। গীত বিতানটাও এটাও কিন্তু অনেকবার এক্সামে দিয়েছে। গীত বিতান এবং চোখের বালি। চোখের বালি, এই বইগুলো কার লেখা? এই বইগুলো লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপাধি ছিল কি?
নাইটহুড উপাধি, নাইটহুড উপাধি, এই নাইটহুড উপাধিটা তিনি কিন্তু ত্যাগ করেছিলেন। তো কোশ্চেন দেয় রবীন্দ্রনাথ নাইটহুড উপাধি কবে এবং কোন ঘটনার জন্য ত্যাগ করেছিলেন। তো ইনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের যে ঘটনা হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ, সেই জালিয়ানওয়ালাবাগের ঘটনার জন্য ইনি তার উপাধি নাইটহুড উপাধিটাকে কিন্তু ত্যাগ করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন, জাল্লিকাট্টু খেলা জনপ্রিয় কোন স্টেটে? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা না তামিলনাড়ু? তো জাল্লিকাট্টু এটা হলো তামিলনাড়ুর একটা ফেমাস উৎসব বলতে পারো বা ফেমাস খেলা। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। এই খেলাটাতে কি করা হয়, এটা তামিলনাড়ুর একটা প্রাচীন পরম্পরাগত একটা খেলা, যেখানে একটা ষাঁড়কে এবং ছেড়ে দেওয়া হয় এবং ষাঁড়ের শিং ধরে কাবু করতে হয়। এবং এই খেলাতে তামিলনাড়ুর আরো আর একটা প্রাচীন উৎসব যেটা আছে, যার নাম হলো পোঙ্গল, সেই পোঙ্গলকে উপলক্ষ করে আয়োজন করা হয় এই জাল্লিকাট্টু খেলা। তাই জাল্লিকাট্টু খেলাটাকে ষাঁড়কে নিয়ন্ত্রণ করা, ষাঁড়ের শিং ধরে সেটাকে কাবুতে নিয়ে আসা। এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলোর সাথে কিছুটা রিলেট করাই, যে কর্ণাটকের ফেমাস যে উৎসব সেগুলো কি, কামবালা কামবালা উৎসব, আর একটা হলো পাট্টাডাকাল উৎসব। অন্ধ্রপ্রদেশের সাথে রিলেট করা অন্ধ্রপ্রদেশের উগাডি উৎসব। কেরালার ফেমাস উৎসব হলো কি, ফেমাস উৎসব হলো ওনাম। আর আরেকটা কোশ্চেন তোমাদের রিসেন্ট এক্সামে দিয়েছিল, গণেশ চতুর্থী, গণেশ চতুর্থী কোন রাজ্যের ফেমাস উৎসব? তো এটা হলো মহারাষ্ট্রের ফেমাস উৎসব হলো কি গণেশ চতুর্থী। চলে আসো পরের কোশ্চেন, আর তামিলনাড়ুর হলো পোঙ্গল। চলে আসো পরের কোশ্চেন, কুইন অফ অ্যাড্রিয়াটিক হলো কোনটা? অর্থাৎ কাকে কুইন অফ অ্যাড্রিয়াটিক বলা হয়? তো বলা হয় ইটালির ভেনিসকে কুইন অফ অ্যাড্রিয়াটিক বলা হয়। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে ক্লাসটা করছো সেটা হলো পিএসসি এর ফুড এসআই এবং ক্লার্কশিপ এক্সামের জন্য। এছাড়া এখানে আদার্স অন্যান্য যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে লাইভ ক্লাস প্রোভাইড করা হয় সিলেবাস ওয়াইজ। ক্লাস লাইভ না দেখতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তী টাইমে তোমরা রেকর্ডেড হিসেবেও কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এখানে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। এই ব্যাচে যুক্ত হলে একটাই বেনিফিট পাবে, যে কখন কোন ক্লাস তোমাদের নেওয়া হচ্ছে, কোন টাইমে ক্লাস থাকছে, ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশন, কবে অ্যাডমিট দেবে বা কবে কোন নোটিফিকেশন বার হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু তোমাদের আলাদা আলাদা যে হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে প্রত্যেকটা ব্যাচেই কিন্তু তোমাদের ইনফর্ম করা হয়। তাই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, ইংলিশের ক্লাস অ্যান্ড পেয়ে যাবে এখান থেকে রিজনিং এর ক্লাস। এই ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়া ফুড এসআই এবং তোমাদের যে ক্লার্কশিপের এক্সাম এর জন্য যে ম্যাথের টার্গেট যে ক্লাসটা, সেই ক্লাসটাও এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। বাদ বাকি যে ম্যাথের যে ক্লাস আদার্স এক্সামের জন্য, সেই ম্যাথের ক্লাসটা চলছে আমাদের আরেকটা নতুন চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। তাই ম্যাথস বাই সন্তু স্যার এই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের আদার্স যে এক্সামগুলো আছে এই ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ বাদ দিয়ে প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমরা পেয়ে যাবে ম্যাথস বাই সন্তু স্যার এই চ্যানেল থেকে। এবং প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো, এবং তোমাদের সামনে যে এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও সেই এক্সামের জন্য প্রিপারেশন এখান থেকে নেওয়া শুরু করে দাও। চলে আসো পরের কোশ্চেন, শিবরামান কমিটি নিচের কোনটির প্রতিষ্ঠার সাথে যুক্ত? আরবিআই, এক্সিম, সেবি না নাবার্ড? তো শিবরামান কমিটি এটা যুক্ত কার সাথে? নাবার্ডের সাথে যুক্ত। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নাবার্ডের কোশ্চেন দেবে, নাবার্ডের ফুল ফর্ম কি? এর আগেও পড়িয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে, আবার এখান থেকে রিলেট করাচ্ছি।
এন ফর হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর, এন এ ফর ন্যাশনাল ব্যাংক, বি এ ফর ব্যাংক ফর, এ ফর এগ্রিকালচার, অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে ফুল ফর্মটা, নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডের ইস্টাবলিশ কবে হয়েছিল, এর ফরমেশন কবে হয়েছিল? নাবার্ডের ফরমেশন হয়েছিল 1982 সালে। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নাবার্ডের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। আর এখানে যে চারটে অপশন আছে, প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। অর্থাৎ আরবিআই হেডকোয়ার্টার মুম্বাই, এক্সিম ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাই, সেবির হেডকোয়ার্টার মুম্বাই, নাবার্ডের হেডকোয়ার্টার মুম্বাই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এরও হেডকোয়ার্টার মুম্বাই। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে পারো, বা বোম্বে স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টারও কিন্তু মুম্বাই। তো এইগুলো তোমরা একটুখানি মাথায় রাখতে পারো যে যেগুলো ব্যাংক রিলেটেড, এগুলোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সব কিন্তু মুম্বাইতে অবস্থিত। নাবার্ডের থেকে আরেকটা ফ্যাক্ট যেটা মাথায় রাখতে হবে, নাবার্ডের বর্তমান যিনি চেয়ারপারসন আছে, যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, তার নাম কি? তার নাম হলো সাজি কেভি। তার নাম কি? তার নাম হলো সাজি কেভি। বাকি যে ব্যাংকগুলো আছে সেগুলো এখান থেকে তোমাদের রিলেট করাচ্ছি। আরবিআই এর ফুল ফর্ম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই এর ইস্টাবলিশ ইয়ারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে। বহুবার বলেছি, আরবিআই এস্টাবলিশ হয় 1 এপ্রিল 1935 সালে। এখানে যেমন কোশ্চেনটা ছিল যে শিবরামন কমিটির সুপারিশে কিসের প্রতিষ্ঠা হয়, যেমন বললাম নাবার্ডের প্রতিষ্ঠা হয়, তেমনি এখান থেকে কোশ্চেন দেবে যে আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কার সুপারিশে গঠন করা হয়েছিল? মাথায় রাখবে হিলটন ইয়াং কমিটির সুপারিশে। কার সুপারিশে? হিলটন ইয়াং কমিটির সুপারিশে গঠিত হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কবে ইস্টাবলিশ হয়? 1 এপ্রিল 1935 সালে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এরও হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এক্ষুনি বললাম, এরও হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। এখান থেকে আরেকটা মাথায় রাখতে হবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন শক্তিকান্ত দাস ইনি নিযুক্ত আছেন। শক্তিকান্ত দাস থেকে আরেকটা কারেন্ট ফ্যাক্টস তোমাদের এখান থেকে রিলেট করাচ্ছি, যেটা অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। 2023 সালে আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস ইনি গভর্নর অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। গভর্নর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কবে? 2023 সালে। এক্সিম ব্যাংকের ফুল ফর্ম ইএক্স ফর কি? ইএক্স ফর এক্সপোর্ট, আইএম ফর কি? আইএম ফর ইম্পোর্ট। তো এক্সিম ব্যাংকের ফুল ফর্ম কি? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এই এক্সপোর্ট ইম্পোর্ট যে ব্যাংকটা, এই ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? এরও হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এরও হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। এবং এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন হর্ষা বাঙ্গারি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। সেবি থেকে রিলেট করো, সেবির ফুল ফর্ম কি? কোশ্চেন দেবে। সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হলো সেবির ফুল ফর্ম। সেবি থেকে যে কোশ্চেন গুলো দেবে, যে সেবির ইস্টাবলিশ ইয়ার, এটাও তোমাদের জানতে হবে। ইস্টাবলিশ ইয়ার 1988 সালে, হেডকোয়ার্টার মুম্বাইতেই অবস্থিত। আর যে কোশ্চেনটা তোমাদের দেবে সেবি থেকে, যে সেবির বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, তার নাম হলো মাধবী পুরী বুচ। ইনি সেবির বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। তো এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো এখান থেকে তোমাদের লেখানো হলো, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো হয়তো পিডিএফ এ তোমরা পাবে না।
পিডিএফ এ শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কোথা থেকে ডাউনলোড করবে? @theLearningExpertSD এই টেলিগ্রাম লিঙ্ক থেকে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেটার উপরে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, একটা অর্থ বিল কার দ্বারা স্বাক্ষরিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন রিসেন্টলি এক্সামে দিয়েছিল। কোশ্চেনটা দিয়েছিল যে অর্থ বিল সর্বপ্রথম কোথায় পেশ করা হয়? তো মাথায় রাখবে, অর্থ বিল সর্বপ্রথম পেশ হয় কোথায়? সর্বপ্রথম পেশ হয় লোকসভাতে পেশ হয়। এবং অর্থ বিল কার দ্বারা স্বাক্ষরিত হয়? অর্থ বিল স্বাক্ষরিত হয় লোকসভার যিনি স্পিকার থাকেন তার দ্বারাই কিন্তু অর্থ বিল স্বাক্ষরিত হয়, অর্থাৎ মানি বিল স্বাক্ষরিত হয়। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং এর ব্যাপারে কোন আর্টিকেলে বলা আছে? বলা আছে আর্টিকেল নাম্বার 110-এ বলা আছে। কি বলা আছে? যে কোনো বিল অর্থ বিল কিনা তা লোকসভার স্পিকারই একমাত্র ঠিক করেন এবং এ ব্যাপারে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলা হয়েছে। কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 110-এ। লোকসভার স্পিকারের প্রসঙ্গ যেহেতু এসছে, বর্তমান লোকসভার স্পিকারকে, তার নাম হলো ওম বিড়লা। ওম বিড়লা হলেন বর্তমান লোকসভার স্পিকার। আর এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতের এখন বর্তমান ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রক পদে কে নিযুক্ত আছেন, আশা করি প্রত্যেকেই জানো, এনার নাম হলো নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন। ভারতের প্রাইম মিনিস্টার কে? প্রাইম মিনিস্টার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলে আসো পরের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে জুলাই 2017 থেকে ভারতে পণ্য এবং পরিষেবা কর চালু হয়? অনেক সময় তোমাদের কিন্তু এই বাংলা ফরম্যাটে কোশ্চেন থাকলে জিএসটি বলবে না, বলবে পণ্য এবং পরিষেবা কর। তাই জিএসটির বাংলা মিনিং যে পণ্য এবং পরিষেবা কর, এটা খেয়াল রাখবে। জিএসটি ফর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, বাংলাতে বলা হয় পণ্য এবং পরিষেবা কর। কোন সংশোধনীর মাধ্যমে এটা আনা হয়েছিল? সেই কোশ্চেনটাই দেওয়া হয়েছে। এর জাস্ট দুদিন আগের ক্লাসে, 2 দিন কি 3 দিন আগের ক্লাসে কিন্তু এটা পড়িয়েছিলাম, যেখানে 100 নম্বর, 101, 102, 103 এবং 104 এই 5টা অ্যামেন্ডমেন্ট বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে। তো জিএসটির ব্যাপারে বলা হয়েছে 101তম সংশোধনীতে, 101তম অ্যামেন্ডমেন্টে অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এখান থেকে আবারও রিলেট করে দিচ্ছি সেই 100, 101, 102, 103 এবং 104। তো 100তম অ্যামেন্ডমেন্ট এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 2015 সালে। এবং এই অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে? এই অ্যামেন্ডমেন্টে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মধ্যে যে ডিসপিউট গুলো ছিল, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, এদের মধ্যে যে ল্যান্ড বাউন্ডারি নিয়ে যে ডিসপিউট গুলো ছিল সেটাকে সংশোধন করা হয়েছে। কোন সংশোধনীর মাধ্যমে? 100তম সংশোধনীর মাধ্যমে। 101তমতে কোশ্চেনেই ছিল জিএসটির কথা বলা হয়েছে। 102তম সংশোধনীতে বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের কথা, অর্থাৎ ওবিসির সংরক্ষণের কথা। 103তম সংশোধনীতে ইডব্লিউএস ক্যাটাগরির কথা বলা হয়েছে। এখন যে তোমাদের দেখতে পাও যে কোনো ফর্ম ফিল আপে ইডব্লিউএস এর জন্য আলাদা সিট সংরক্ষণ থাকে। তো এই ইডব্লিউএস কে আনা হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? 103তম সংশোধনীর মাধ্যমে। 104তম যে সংশোধনী, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সংশোধনী। এটাতে দুটো জিনিস হয়। ফার্স্ট, অ্যাংলো ইন্ডিয়ান যে পদটা, অ্যাংলো ইন্ডিয়ান লোকসভাতে দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান পদ ছিল, তাদের জন্য যে সিট ছিল, এই অ্যাংলো ইন্ডিয়ানদের সিটকে টোটালি অ্যাবলিশ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? 104তম সংশোধনীর মাধ্যমে। এর পাশাপাশি এই সংশোধনীতে নেক্সট 10 বছরের জন্য, নেক্সট 10 ইয়ারের জন্য এসসি এবং এসটিদের সিট সংরক্ষণ করা হয়। কোথায় কোথায়? একটা হলো লোকসভা, আর একটা হলো রাজ্যের যে বিধানসভা, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তো লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নেক্সট 10 বছরের জন্য এসসি এসটিদের সিট সংরক্ষণের কথা বলা হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? 104তম সংশোধনীর মাধ্যমে। এই 5টা সংশোধনী কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এখান থেকে একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। এছাড়া এখান থেকে জিএসটির প্রসঙ্গ যেহেতু ছিল, জিএসটির থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল, ভারতের প্রথম কোথায় জিএসটি লাগু হয়? ভারতের প্রথম জিএসটি লাগু হয় কোন রাজ্যে? জিএসটি লাগু হয় কোথায়? আসামে ভারতের প্রথম কিন্তু জিএসটি লাগু হয়।
তাহলে ভারতের প্রথম যেহেতু জানলে, তাহলে এখান থেকে যদি কোশ্চেন দেয় যে বিশ্বের প্রথম জিএসটি ইমপ্লিমেন্ট হয়, জিএসটি লাগু হয় কোন দেশে? তো বিশ্বের প্রথম জিএসটি লাগু হয় কোথায়? ফ্রান্সে বিশ্বের প্রথম জিএসটি লাগু হয়। চলে আসো পরের কোশ্চেন। ভারতের হাইকোর্টগুলির কার্য এখতিয়ার অর্থাৎ জুরিসডিকশনকে প্রসারিত করতে পারে সুপ্রিম কোর্ট, রাজ্য বিধানসভা, রাষ্ট্রপতি না পার্লামেন্ট? তো রাজ্যের হাইকোর্টগুলোর কার্য এখতিয়ার অর্থাৎ জুরিসডিকশনকে প্রসারিত করতে পারে কে? একমাত্র সংসদ অর্থাৎ পার্লামেন্ট প্রসারিত করতে পারে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো সংবিধান অনুযায়ী প্রত্যেক রাজ্যে একটা করে হাইকোর্ট থাকতেই হবে, যেটা বলা আছে 214 নম্বর আর্টিকেলে। তবে পার্লামেন্ট আইন করবে যে সেই হাইকোর্টের আন্ডারে দুটো রাজ্য থাকবে না একটা রাজ্য থাকবে, এটা কিন্তু আইন করবে কে? পার্লামেন্ট, অর্থাৎ সংশোধন আইন করবে। অর্থাৎ পার্লামেন্ট আইন করে 2 বা ততোধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটা হাইকোর্টও কিন্তু বরাদ্দ করতে পারে। যেমন ক্যালকাটা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, এই ক্যালকাটা হাইকোর্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের জুরিসডিকশন পড়ে, এর পাশাপাশি আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জেরও কিন্তু জুরিসডিকশন পড়ে কার আন্ডারে? ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে। চলে আসো পরের কোশ্চেন। নাসিক প্রশস্তি শিলালিপিতে কোন রাজার বর্ণনা পাওয়া যায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। নাসিক প্রশস্তিতে কোন রাজার বর্ণনা পাওয়া গিয়েছে? বর্ণনা পাওয়া গিয়েছে সাতবাহন বংশের গৌতমী পুত্র সাতকর্ণীর কথা কিন্তু উল্লেখ পাওয়া গিয়েছে। কোন প্রশস্তি? নাসিক প্রশস্তিতে এর বর্ণনা পাওয়া গিয়েছে। তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী ইনি কোন বংশের রাজা? ইনি সাতবাহন বংশের রাজা। যদি কোশ্চেন দেয় যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ। যদি কোশ্চেন দেয় যে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, যোগ্য শাসক কে ছিলেন? যোগ্য শাসক ছিলেন একমাত্র হাল ছিলেন সাতবাহন বংশের যোগ্য শাসক। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে এই গৌতমীপুত্র সাতকর্ণী ইনি কিন্তু শক রাজাকে দমন করেছিলেন। শক রাজার নাম কি ছিল? শক রাজার নাম ছিল নাহাপান। এই নাহাপানকে তিনি দমন করেছিলেন। এছাড়া এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো যদি আমরা রিলেট করি, সমুদ্রগুপ্ত থেকে কোশ্চেন দেবে যে লিচ্ছবি দৌহিত্র বলা হয়, লিচ্ছবি দৌহিত্র বলা হয় কাকে? তো লিচ্ছবি দৌহিত্র বলা হয় সমুদ্রগুপ্তকে। এছাড়া সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছেন? এই কোশ্চেনটা পড়ানো হয়ে গেছে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এটা কে বলেছেন? বলেছেন বি.এস. স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের তিনি কিন্তু নেপোলিয়ান বলেছেন। এছাড়া সমুদ্রগুপ্তের ব্যাপারে যেমন এখানে কোশ্চেনটা রাখা ছিল যে নাসিক প্রস্তুতিতে কোন রাজার বর্ণনা পাওয়া যায়? গৌতমীপুত্র সাতকর্ণী। তেমনি সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায় একটা প্রশস্তি থেকে, তার নাম কি? তার নাম হলো প্রয়াগ প্রশস্তি। এই প্রয়াগ প্রশস্তি থেকে কার বর্ণনা পাওয়া যায়? প্রয়াগ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের বর্ণনা পাওয়া যায়। প্রয়াগ প্রশস্তি এখান থেকে কোশ্চেন দেবে কার লেখা? প্রয়াগ প্রশস্তি লেখা হরি সেনের লেখা হলো প্রয়াগ প্রশস্তি। হর্ষবর্ধন থেকে রিলেট করো, যেটা তোমাদের কলকাতা পুলিশের এসআই এক্সামে কোশ্চেন দিয়েছিল যে কার আমলে হিউয়েন সাং ভারতে আসেন? তো হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং ভারতে আসেন। মনে রাখার সহজ পথ কি বলে দিয়েছিলাম? সহজ পদ্ধতি বলে দিয়েছিলাম যে হিউয়েন-সাং এর শুরু কি দিয়ে? হ দ্বারা শুরু। হর্ষবর্ধন কি দিয়ে শুরু? হ দ্বারা শুরু। এখান থেকে রিলেট করতে পারো যে হর্ষবর্ধনের আমলে চীনা পরিব্রাজক যিনি এসেছিলেন তার নাম কি? তার নাম হলো হিউয়েন-সাং। এবং এর লেখা বইয়ের নাম কি? এর লেখা বইয়ের নাম সি কিউ কি, এনার লেখা বইয়ের নাম। এছাড়া হর্ষবর্ধনের উপাধি কি ছিল? হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য হর্ষবর্ধনের উপাধি ছিল। এছাড়া হর্ষবর্ধনের দরবারে ছিল কে? বাণভট্ট। তো বাণভট্ট থেকে কোশ্চেন দেয় যে বাণভট্টের লেখার বইয়ের নাম কি? একটা হলো হর্ষচরিত, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। আরেকটা হলো কাদম্বরী। তো কাদম্বরী কার লেখা? কাদম্বরীও কিন্তু বাণভট্টের লেখা।
বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি। ধর্মপাল থেকে একটাই ফ্যাক্ট মাথায় রাখো, ধর্মপাল বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। কোশ্চেন দেবে বিক্রমশিলা ইউনিভার্সিটি বা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল। চলে আসো পরের কোশ্চেন, বাৎসিকান উপাধি কার ছিল? বাৎসিকানের অর্থ কি? বাৎসিকানের অর্থ হলো মূর্তি ভঙ্গকারী, অর্থাৎ যিনি মূর্তি ভঙ্গ করেছিলেন। তো কে মূর্তি ভঙ্গ করেছিলেন? সুলতান মাহমুদ। তো সুলতান মাহমুদের উপাধি ছিল কি? বাৎসিকান। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, 40 চক্রের উচ্ছেদ সাধন করেন কোন সুলতান? তার আগে জানো 40 যে চক্র, 40 চক্রকে আরেকটা ভাষায় বলা হয় কি? তুকুর ই চাহেলগানি। কি বলা হয়? তুকুর ই চাহেলগানি। তুকুর ই চাহেলগানি। তুকুর ই চাহেলগানি বা 40 চক্র এর গঠন কে করেছিল? তো এর গঠন করেছিল ইলতুৎমিশ। এর গঠন কে করেছিল? এর গঠন করেছিল ইলতুৎমিশ। আর একে ভেঙেছিল, এই 40 চক্রকে ভেঙেছিল কে? ভেঙেছিল বলবান, গিয়াস উদ্দিন বলবান। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। গিয়াসউদ্দিন বলবানের প্রকৃত নাম কে ছিল? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। বাহাউদ্দিন ছিল গিয়াসউদ্দিন বলবানের প্রকৃত নাম। এছাড়া গিয়াসউদ্দিন বলবান থেকে আরেকটা যে কোশ্চেন তোমাদের এক্সামে দেয়, যে সিজদা ও পাইবাস এই প্রথা দুটো চালু করেছিল কে? কি বললাম? সিজদা ও সিজদা ও পাইবাস প্রথা চালু করে কে? এই প্রথা চালু করেছিল গিয়াসউদ্দিন বলবান। একইভাবে ইলতুৎমিশ থেকে একটা প্রথা রিলেট করো, যে ইকতা সিস্টেম। ইকতা সিস্টেম কে চালু করে? ইকতা সিস্টেম চালু করে ইলতুৎমিশ, এবং এর পাশাপাশি তিনি 40 চক্রেরও কিন্তু গঠন করেছিলেন। ফিরোজ শাহ তুগলক থেকে রিলেট করো। ফিরোজ শাহ তুগলক জিজিয়া কর ব্রাহ্মণদের ওপর প্রথম লাগু করেছিলেন। জিজিয়া কর, জিজিয়া কর প্রথম ব্রাহ্মণদের ওপর লাগু করেন। এই জিজিয়া কর থেকে 3টে কোশ্চেন থাকে। তো জিজিয়া কর ব্রাহ্মণদের ওপর লাগু করেন প্রথমে কে? ফিরোজ শাহ তুগলক। কোশ্চেন দেবে যে জিজিয়া কর প্রথম লাগু করেন কে? জিজিয়া কর ফার্স্ট ইমপ্লিমেন্ট করেন কে? তো সর্বপ্রথম জিজিয়া কর লাগু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন 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 আইবক সর্বপ্রথম জিজিয়া কর লাগু করেন। আর জিজিয়া কর সর্বপ্রথম ব্রাহ্মণদের ওপর লাগু করেন ফিরোজ শাহ তুগলক। আর জিজিয়া করকে রদ করেছিলেন কে? জিজিয়া করকে তুলে দিয়েছিলেন কে? জিজিয়া করকে রদ করেছেন কে? রদ করেছেন মুঘল বংশের সম্রাট আকবর। তাহলে এখান থেকে 3টে কোশ্চেন থেকে একটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট থাকছে। 3টে কোশ্চেন মাথায় রাখতে হবে। জিজিয়া কর প্রথম লাগু করে কে? প্রথম লাগু করে কুতুবউদ্দিন আইবক। প্রথম ব্রাহ্মণদের ওপর লাগু করে কে? ফিরোজ শাহ তুগলক। জিজিয়া কর আর কে তুলে দিয়েছেন কে? রদ করেছেন কে? রদ করেছেন আকবর। এই 3টে কিন্তু অবশ্যই এখান থেকে মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন, মরীচিকার সৃষ্টি হয় আলোর কিসের জন্য? বহু বার রিপিটেড কোশ্চেন। এটা শুধুমাত্র পিএসসির কথা বলছি না, এসএসসির এক্সামেও কিন্তু এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। মরীচিকা কিসের উদাহরণ? মরীচিকার সৃষ্ট আলো কিসের উদাহরণ? অর্থাৎ কিসের জন্য মরীচিকা দেখা যায়? তো মাথায় রাখবে এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে মরীচিকার সৃষ্টি হয়। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি কি? আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে, এবং আপতন কোণ মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। এটাই হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত। চলে আসো পরের কোশ্চেন, পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? তো মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় কি থাকে? পাওয়া যায় সীসা, অর্থাৎ লেড। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো গাড়ির ইঞ্জিনে ব্যবহারের সুবিধার জন্য পেট্রোলের সাথে মেশানো হয় কি? পেট্রোলের সাথে মেশানো হয় টেট্রা ইথাইল লেড। টেট্রা কি মেশানো হয়? টেট্রা ইথাইল লেড। এই টেট্রা ইথাইল লেড যোগ করার ফলে পেট্রোলের সাথে তা পরবর্তীকালে গাড়ির ধোঁয়া থেকে লেডের বিভিন্ন যৌগ হিসেবে পরিবেশে নিঃসৃত হয় এবং পরিবেশকে দূষণ করে। তাহলে পেট্রোলের সাথে মেশানো হয় কি? মাথায় রাখবে মেশানো হয়
টেট্রা ইথাইল লেড। চলে আসো পরের কোশ্চেন, রাইবোজোমের নামকরণ করেন কে? তো রাইবোজোমের নামকরণ করেন প্যালাডে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রাইবোজোম কি করে? রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কি করে? কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ করে। তো কোশ্চেন দেবে যে কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ করে, তো কোশ্চেন দেবে এখান থেকে যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? বলা হয় রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ সে প্রোটিন সংশ্লেষ করে। চলে আসো পরের কোশ্চেন, একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহৃত হয় কারণ উহা ছোট আকারের প্রতিবিম্ব তৈরি করে না, এর কোনো ফোকাস বিন্দু নেই, এটি পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে পারে, আর এটি সমশিষ্ট ও ছোট প্রতিবিম্ব তৈরি করে। তো উত্তল আয়না কেন গাড়ির রিয়ার মিরর হিসেবে ব্যবহার করা হয়? এটা সমশিষ্ট এবং ছোট প্রতিবিম্ব তৈরি করে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো, মিজো পাহাড়ের পূর্ব নাম কি ছিল? লুসাই পাহাড় ছিল মিজো পাহাড়ের পূর্ব নাম। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। লুসাই পাহাড়, নাগা পাহাড়, চীনা পাহাড়, আর একটা আছে পাটকাই পর্বতশ্রেণী, এগুলো প্রত্যেকটা আরাকান পর্বতমালার একটা অংশ। কোন পর্বতমালা? আরাকান পর্বতমালার একটা অংশ। তো এখান থেকে কোশ্চেন দেবে যে ইন্ডিয়া অ্যান্ড মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী গেছে? আরাকান পর্বতশ্রেণী গিয়েছে। অর্থাৎ ইন্ডিয়া এবং মায়ানমারের বর্ডারে কোন পর্বতশ্রেণী অবস্থিত? আরাকান পর্বতশ্রেণী অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন, মানবদের সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটা? তো মানবদের সব থেকে বড় লসিকা গ্রন্থি হলো অ্যাসপ্লিন অর্থাৎ পিলিয়া। ইংলিশে বলা হয় অ্যাসপ্লিন আর বাংলাতে বলা হয় পিলিয়া, SPLEN। তো অ্যাসপ্লিন অর্থাৎ পিলিয়া হলো মানবদের সব থেকে বড় কি বলেছি? লসিকা গ্রন্থি। তাই বলে যদি কোশ্চেন চলে আসে মানবদের সব থেকে বড় গ্রন্থি কোনটা, অর্থাৎ লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান, যদি কোশ্চেন দেয় তখন কিন্তু পিলিয়া হবে না, তখন অ্যান্সার হবে লিভার। তাহলে কোশ্চেনটা খেয়াল রাখবে, মানবদের সব থেকে বড় গ্রন্থি জানতে চাইছে না মানবদের সব থেকে বড় লসিকা গ্রন্থি জানতে চাইছে? তো মানবদের সব থেকে বড় লসিকা গ্রন্থি যদি বলে তখন অ্যান্সার হবে পিলিয়া অর্থাৎ অ্যাসপ্লিন, আর সব থেকে বড় গ্ল্যান্ড যদি বলে তখন অ্যান্সার হবে লিভার অর্থাৎ যকৃৎ। যদি কোশ্চেন দেয় এখান থেকে মানবদের সব থেকে ছোট স্মলেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান, কি হবে? তো মানবদের সব থেকে ছোট গ্ল্যান্ড হলো পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আমাদের ব্রেনে থাকে, সেটা হলো শরীরের সব থেকে ছোট গ্ল্যান্ড। আর এখান থেকে আরেকটা অ্যাসপ্লিন থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো, এখান থেকে কোশ্চেন দেয় যে আরবিসির কবরস্থান কাকে বলা হয়? আরবিসির কবরস্থান বলা হয় অ্যাসপ্লিন অর্থাৎ পিলিহাকে বলা হয় আরবিসির কি কবরস্থান। গ্ল্যান্ডের প্রসঙ্গ যেহেতু এসছে এখান থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করাবো, মিক্সড গ্ল্যান্ডের কোশ্চেন বহুবার এক্সামে দেয় যে মিক্সড গ্ল্যান্ড কোনটা এর মধ্যে। তো মিক্সড গ্ল্যান্ড হলো তিনটে মিক্সড গ্ল্যান্ড আছে আমাদের হিউম্যান বডিতে, একটা হলো প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়, একটা হলো টেস্টিস অর্থাৎ হলো শুক্রাশয়, আর একটা হলো ডিম্বাশয়। শুক্রাশয়, ডিম্বাশয় এবং প্যানক্রিয়াস, এই তিনটে হলো আমাদের মিশ্র গ্রন্থি অর্থাৎ মিক্সড গ্ল্যান্ড। চলে আসো পরের কোশ্চেন, হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়? তো হীরকের বিশুদ্ধতা নির্ণয় করা হয় এক্স রশ্মি দ্বারা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এক্স রশ্মি থেকে একটা কোশ্চেন রিসেন্টলি পড়িয়েছিলাম তোমাদের জিকেজিএস এর ক্লাসে, এক্স রশ্মির আবিষ্কার কে করেন? তো এক্স রশ্মির আবিষ্কার করেন, তার নাম হলো রন্টজেন। কবে আবিষ্কার করেছিলেন? ইনি 1895 সালে এক্স রশ্মির আবিষ্কার করেন। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। আলফা অ্যান্ড বিটা এই দুটো রশ্মিরই যিনি আবিষ্কারক তার নাম কি? তার নাম হলো আর্নেস্ট রাদারফোর্ড আলফা রশ্মিও আবিষ্কার করেন এবং বিটা রশ্মিও আবিষ্কার করেন। গামা রশ্মি কে আবিষ্কার করেন? গামা রশ্মি আবিষ্কার করেন পল ভিলার্ড
গামা রশ্মি আবিষ্কার করেন? আলফা রশ্মি থেকে রিলেট করাবো, আলফা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু সব থেকে কম। বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফার থেকে বেশি, আলফার থেকে বিটা রশ্মির ভেদন ক্ষমতা বেশি, কিন্তু গামার থেকে কম এর ভেদন ক্ষমতা। আর গামা রশ্মির ভেদন ক্ষমতা হলো সব থেকে বেশি। কেন বেশি? কারণ আলফা রশ্মির মাস অর্থাৎ ভর কিন্তু সব থেকে বেশি। আলফা রশ্মির মাস কত? আলফা রশ্মির মাস হলো 6.64 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি হলো আলফা রশ্মির ভর। বিটা রশ্মির মাস কত? বিটা রশ্মির ভর কত? বিটা রশ্মির ভর হলো 9.11। এগুলো কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি এবং এক্সামে কোশ্চেন দেয় এখান থেকে। তো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি হলো বিটা রশ্মির ভর। আর গামা রশ্মির কিন্তু কোনো ভর নেই, অর্থাৎ গামা রশ্মির মাস কিন্তু 0, নো মাস। এখান থেকে রিলেট করো, কোশ্চেন দিতে পারে যে আধান সম্পর্কে। তো আলফা রশ্মির আধান কি? আলফা রশ্মির আধান কিন্তু সবসময় পজিটিভ, বিটা রশ্মির আধান সবসময় নেগেটিভ, আর গামা রশ্মির কিন্তু কোনো আধান নেই, নো চার্জ এর আধান। গামা রশ্মির কিন্তু কোনো আধান নেই। চলে আসো পরের কোশ্চেন। বর্ষাকালে চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? কারণ হলো আর্দ্রতা কম থাকে শীতকালে, সেই কারণে কিন্তু বর্ষাকালের তুলনায় শীতকালে জিনিসপত্র বা জামা কাপড় কিন্তু খুব দ্রুত শুকায়। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ আর্দ্রতা বেশি থাকে, এবং শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, অর্থাৎ আর্দ্রতা কম থাকে। চলে আসো পরের কোশ্চেন। কোষবাদের প্রবর্তক কে? এখান থেকে দুটো তিনটে ফ্যাক্ট রিলেট করাবো, এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। কোষবাদের প্রবর্তক দেখে রবার্ট হুক মেরে আসে এবং অ্যান্সার হয়ে যায় ভুল। মাথায় রাখবে, কোষবাদের প্রবর্তক ইংলিশে একে কি বলা হয়? সেল থিওরি। সেল থিওরির ব্যাপারে বলেছেন কে? বলেছেন স্লাইডেন অ্যান্ড সোয়ান। তো কোষ বাদের প্রবর্তক বা সেল থিওরির ব্যাপারে কে বলেছেন? বলেছেন স্লাইডেন অ্যান্ড সোয়ান। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 1839 সালে বিজ্ঞানী স্লাইডেন অ্যান্ড সোয়ান কোষতত্ত্ব আবিষ্কার করেন, এবং এদের কোষতত্ত্বে বলা হয় কি? বলা হয়েছিল যে সকল জীবিত বস্তু এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, এবং সব কোষই পূর্বে অস্তিত্বশীল অন্য কোনো কোষ থেকে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ আদার্স কোনো সেল থেকে নতুন সেল তৈরি হয়েছে, এবং জীবের মৌলিক গুরুত্বপূর্ণ সব ক্রিয়াই কিন্তু এই কোষের মধ্যে বর্তমান। তো এটাই ছিল স্লাইডেন অ্যান্ড সোয়ানের বক্তব্য, অর্থাৎ সেল থিওরির প্রবর্তককে হলেন স্লাইডেন অ্যান্ড সোয়ান। যদি কোশ্চেন দেয় সর্বপ্রথম কোষের আবিষ্কার কে করেন? সর্বপ্রথম কোষের কোষের আবিষ্কার কে করেন? তো সর্বপ্রথম কোষের আবিষ্কার করেন রবার্ট হুক। কে আবিষ্কার করেন? রবার্ট হুক। ইনি কি প্রকার কোষ আবিষ্কার করেছিলেন? ইনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। কিসের থেকে আবিষ্কার করেছিলেন? ইনি কর্ক থেকে। কর্ক বলতে তোমরা এখন রিলেট করতে পারবে, যদি হোমিওপ্যাথি ওষুধের দোকানে যাও দেখবে কাঁচের শিশির মাথায় যে একটা তুলো টাইপের, তুলো নয় ওটা, যে কর্ক মতো লাগানো থাকে, সেটার থেকেই কিন্তু রবার্ট হুক সর্বপ্রথম মৃত কোষ আবিষ্কার করেছিলেন। বা এগুলো তোমরা এখন দেখতে পারো ব্যাডমিন্টন খেলার সময় যে অরিজিনাল যে কর্ক গুলো, প্লাস্টিকের কথা বলছি না, অরিজিনাল যে কর্ক গুলো, সেই কর্কের নিচে দেখবে যেগুলো ওকেই বলা হয় কিন্তু কর্ক। তো এটার থেকেই রবার্ট হুক সর্বপ্রথম কোষের আবিষ্কার করেন, মৃত কোষের আবিষ্কার করেন। কিন্তু যদি কোশ্চেন দেয় যে সর্বপ্রথম সর্বপ্রথম লিভিং সেল বা জীবিত কোষ কে আবিষ্কার করেন? সর্বপ্রথম লিভিং সেল বা জীবিত কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহক। অ্যান্টনি অ্যান্টনি ভন অ্যান্টনি ভন লিউয়েনহক সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেন। কোষের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। বড় কোষ কোনটা আর ছোট কোষ কোনটা? পৃথিবীর মধ্যে সব থেকে বড় কোষ এবং সব থেকে ছোট কোষ কোনটা? তো পৃথিবীর মধ্যে সব থেকে বড় কোষ হলো উট পাখির ডিম বা অস্ট্রিচের ডিম। ইংলিশে কি বলা হয়? অস্ট্রিচ সেল, বাংলাতে বলা হয় উট পাখির ডিম। আর ছোট কোষ কি? ছোট কোষ হলো মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হলো ছোট কোষ। এখান থেকে রিলেট করো, যদি কোশ্চেন দেয় যে মানব দেহের সব থেকে বড় কোষ কোনটা?
মানবদের সব থেকে বড় কোষ কোনটা? তো মানবদের সব থেকে বড় কোষ হলো স্ত্রীদের ওভাম। ওভাম হলো সব থেকে বড় কোষ। মানবদের সব থেকে ছোট কোষ হলো ছেলেদের স্পাম। আর মানবদের সব থেকে যদি কোশ্চেন দেয় লম্বা কোষ কোনটা, তো লম্বা কোষ হলো নিউরন সেল। নিউরন সেল হলো মানবদের সব থেকে লম্বা কোষ। চলে আসো পরের কোশ্চেন। 2011 সালে মানব সূচক অনুযায়ী প্রথম স্থান অধিকারকারী যে রাজ্য সেটা কোনটি? তো প্রথম স্থান অধিকারকারী রাজ্য হলো কেরালা। 2011 মানব সূচক অনুযায়ী অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন। ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয়? তো ট্রান্সফরমার কার্যক্ষম হয় পরিবর্তিত প্রবাহে, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, এসি কারেন্টেই কিন্তু ট্রান্সফরমার কার্যক্ষম হয়। তো ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হলো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। তোমরা দেখে থাকবে রাস্তার আশেপাশে খুঁটিতে কিন্তু ট্রান্সফরমার বসানো থাকে। তো এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিকে একটা সার্কিট হতে অন্য সার্কিটে পাঠায় এবং ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে ট্রান্সফরমারটা কি করে? ট্রান্সফরমারটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে এক সার্কিট থেকে অন্য সার্কিটে সে বৈদ্যুতিক শক্তিকে পাঠায় এবং এটা মূলত এর কাজকে ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বেশি ভোল্টেজ থাকলে কম ভোল্টেজে কনভার্ট করা বা কম ভোল্টেজ থাকলে সেটাকে বেশি ভোল্টেজে কনভার্ট করতে এই ট্রান্সফরমার কিন্তু ইউজ করা হয়। আমরা বাড়িতে যে ছোট ছোট স্টেবিলাইজার ইউজ করি এর মধ্যেও কিন্তু ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমার এখান থেকে যে কোশ্চেনটা দেবে যে ট্রান্সফরমার কার সূত্র অনুযায়ী কাজ করে? তো মাথায় রাখবে ট্রান্সফরমার কাজ করে ফ্যারাডের সূত্র অনুযায়ী। কার সূত্র অনুযায়ী? ফ্যারাডের সূত্র অনুযায়ী ট্রান্সফরমার কিন্তু কাজ করে থাকে। চলে আসো পরের কোশ্চেন। দ্বিতীয় পরশুরাম কার ছদ্মনাম? তো দ্বিতীয় পরশুরাম হলো মহাপাদ্যানন্দের ছদ্মনাম। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই মহাপাদ্যানন্দ কে ছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তো নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মহাপাদ্যানন্দ। এবং এই মহাপাদ্যানন্দ ইনি সমস্ত ক্ষত্রিয়দের, কারণ নন্দ বংশ অ্যাকচুয়ালি ছিল নাপিত বংশ, তো সেই কারণে এরা কিন্তু ক্ষত্রিয়দের দেখতে পারতো না। তো সমস্ত ক্ষত্রিয়দের মারার ফলে মহাপাদ্যনাথ নন্দ বংশের প্রতিষ্ঠা করেন। তাই এনার একটা উপাধি হয়, তার নাম কি? তার নাম হলো সর্বছাত্রান্তক। সর্বছাত্রান্তক উপাধিকার সেটা হবে মহাপাদ্যনাথ। এছাড়া এনার আরেকটা উপাধি ছিল, সেটা কি? একরাট উপাধি। তো একরাট উপাধি এবং সর্বছাত্রান্তক উপাধি কার ছিল? ছিল মহাপাদ্যনন্দের। বিম্বিসার থেকে রিলেট করো। বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা? ইনি হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? বিম্বিসারের রাজধানী ছিল রাজগিরে বিম্বিসারের রাজধানী ছিল। কৌটিল্যর থেকে কোশ্চেন দেয় যে কৌটিল্যের আরেকটা নাম কি? কৌটিল্যের আরেকটা নাম হলো চাণক্য। এছাড়া আরেকটা নাম আছে কৌটিল্যের, সেটা কি? সেটা হলো বিষ্ণুগুপ্ত। তো কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য একই ব্যক্তির নাম। এখান থেকে কোশ্চেন দেয় যে কৌটিল্যের লেখা বইয়ের নাম কি, বা অর্থশাস্ত্র কার লেখা? তো অর্থশাস্ত্র লেখা কার? অর্থশাস্ত্র লেখা বিষ্ণুগুপ্ত বা চাণক্য বা কৌটিল্য, যেটাই অপশনে থাকবে সেটাই তোমরা মার্কিং করবে। তাহলে অর্থশাস্ত্র কে লিখেছেন? অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য। ধননন্দ থেকে রিলেট করো। ইনি নন্দ বংশের শেষ রাজা ছিলেন কে? ধননন্দ। এই ধননন্দকে মেরে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন। হিন্দু নামটা প্রথম ব্যবহার করে কারা? তো হিন্দু নামটা প্রথম ব্যবহার করে গ্রিকরা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটা? তো ভারতের প্রথম হাইটেক বন্দর এটা কিন্তু অলরেডি তোমাদের পড়িয়েছি। তার নাম কি? তার নাম হলো জেএনপিটি। জেএনপিটির ফুল নাম হলো জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট।
এর প্রিভিয়াস নাম কি ছিল? এর প্রিভিয়াস নাম ছিল নভ সেবা। তাই নামটা মাথায় রাখবে। জেএনপিটির আগের নাম কি ছিল? নভ সেবা। এই নভ সেবা হলো ভারতের প্রথম হাইটেক বন্দর। তোমাদের পড়িয়েছিলাম যে ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটা, সেটা পড়িয়েছিলাম জেএনপিটি। কিন্তু মাথায় রাখবে এর প্রিভিয়াস নেম ছিল নভ সেবা, সেটাই কিন্তু অপশানে আছে। তো অপশানে যেটা নভ সেবা আছে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে পোর্টের প্রসঙ্গ যেহেতু এসছে, যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আরেকবার এখান থেকে রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বড় বন্দর, ইন্ডিয়াস লার্জেস্ট পোর্ট, ইন্ডিয়াস লার্জেস্ট পোর্ট বা ন্যাচারাল পোর্ট কোনটা? ন্যাচারাল পোর্ট কোনটা? সেটা হয়ে যাবে মুম্বাই পোর্ট হলো ভারতের সব থেকে বড় পোর্ট বা ন্যাচারাল পোর্ট, এবং এর পাশাপাশি এটা শুল্ক মুক্ত বন্দর অর্থাৎ ট্যাক্স ফ্রি পোর্ট। এখান থেকে আরো তিনটে পোর্টের কথা উল্লেখ করাবো। এখান থেকে কোশ্চেন দেবে ম্যাঙ্গালুরু, মুরমুগাঁও আর একটা হলো মাজেগাঁও। এই তিনটে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে যায়। তাহলে আরেকবার এখান থেকে রিপিট করিয়ে দিচ্ছি, মাজেগাঁও, মুরমুগাঁও আর একটা হলো ম্যাঙ্গালুরু। এগুলো কোন রাজ্যে অবস্থিত? ম্যাঙ্গালুরু পোর্ট। তো মাজেগাঁও পোর্ট এটা অবস্থিত মহারাষ্ট্রে, মুরমুগাঁও পোর্ট এটা অবস্থিত গোয়াতে, ম্যাঙ্গালুরু পোর্ট এটা অবস্থিত কর্ণাটকে। এটা মাথায় রাখবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই তিনটের মধ্যে গুলিয়ে ফেলে। মাজেগাঁও মহারাষ্ট্র, মুরমুগাঁও অবস্থিত গোয়াতে, মুরমুগাঁওটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, এটা ইম্পর্টেন্ট। আর ম্যাঙ্গালুরু অবস্থিত কোথায়? কর্ণাটকে। এখান থেকে পোর্টের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করবো যে ডিপেস্ট পোর্ট, ভারতের সব থেকে গভীরতম পোর্ট কোনটা? তার নাম হলো কৃষ্ণাপত্তনম। কৃষ্ণাপত্তনম। এই কৃষ্ণাপত্তনম কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত, যেটা ভারতের সব থেকে গভীরতম পোর্ট। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।